এই যা রাজ্যের যে অবস্থা, প্রাইমারি আপার প্রাইমারি সব কিছুতেই গোলযোগ হয়ে আছে। ওএমআর শিট এখান থেকে বিক্রি, মানিকতলা একজনকে বিক্রি করেছিল, সেটা উড়িষ্যায় চলে গেছে, ঠোঁয়া আকারে বার হয়েছিল আর কি, সিবিআই সেখান থেকে নিয়ে চলে এসছে। ঘরে যেমন দুর্নীতি পৌঁছে দিয়েছে না, আগে সিপিএমের সময় ঘরে ঘরে হচ্ছে ঝগড়া হতো, বাবা কংগ্রেস আর ছেলে হচ্ছে সিপিএম, হ্যাঁ, এই যে ঝগড়া, আর বোম হচ্ছে সুসি, এই যে ঝগড়া হতো, এটা বেশ দেখতে ভালো লাগতো, কিন্তু মিটে যেত। আর এরা হচ্ছে ঘরে ঘরে দুর্নীতিটা প্রবেশ করিয়ে দিয়েছে আর কি। তার ফলে মানে কে যে চাল আর কে যে কাঁকর, কে যে সৎ আর কে যে অসৎ, আর বোঝাই যাচ্ছে না। কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। পশ্চিমবঙ্গ সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিসের কোনো মিলে তাদের লিস্ট দেওয়ার ক্ষমতা নেই। মানে যোগ্যদের থেকে অযোগ্যদের বেশি ভয়। চাল আর কাঁকর একসঙ্গে আপনি আমাকে দিয়েছেন, তা আমি তো একটা একটা করে বার করতে, বাছাই করতে পারবো, তাহলে চাল কাঁকর বাছাই করতে পারছেন না কেন? নদিয়ায় যে সোলজার মারা গেলেন, সোলজারের আবার জাত কি বলুন, হিন্দু মুসলিম কি, তাই না? হ্যাঁ, শুনুন, তার কাছেই কিন্তু একটা রাজনৈতিক পক্ষ গেল না। এই যে 26,000 যাদের চাকরি, 25,752 জন যাদের চাকরি গেছে, তারা ইউনাইটেড নয়। তারা যদি ইউনাইটেড হতো তাহলে কিন্তু মমতা ব্যানার্জির অবস্থা খুব খারাপ হয়ে যেত। যোগ্যরা তো ছেড়ে কথা বলবে না, ঘর বাড়ি সব কিছু তো পুড়িয়ে ছেড়ে দেবে, যে আমার চাকরি চলে গেছে যখন, আমি আর কাউকে মানবো না। ওই যারা বলছে না মেরে মারবো, আমরা সরকারি চাকরিতে নেই এবং আমরা স্ট্যাম্প দুর্নীতিগ্রস্ত, তাহলে সেই অবস্থায় তারা মুখটা দেখাচ্ছে কি করে? এইটাই এই পশ্চিমবঙ্গ বলে এটা স্বভাব। করুণাময়ীর দিকে আমরা যদি চোখ রাখি, দেখা যাবে করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি আন্দোলন করছেন অনেকে, যারা রাজ্যবাসী রয়েছে, যারা সাধারণ মানুষ রয়েছে, যারা খবর হয়তো রোজ পড়েন না, তাদের কাছে কিন্তু এই বিষয়ে জ্ঞান নেই যে কোন এসএসসি ভবনের সামনে কী নিয়ে আন্দোলন করছেন চাকরিহারা শিক্ষকরা, আবার করুণাময়ী মোড়ে যারা বসে রয়েছেন তারা কিসের জন্য আন্দোলন করছেন। আবার আজকেই দেখা যাচ্ছে হাজরা মোড়ে বেশ কয়েকজন কালীঘাট অভিযানে গিয়ে তারা বসে রয়েছেন। রাজ্যবাসীর কাছে স্যার স্পষ্টই নয় কারা কোন বিষয়ের জন্য আন্দোলন করছে। কামাল হাসান স্যার, আপনাকে বাংলা হান্টে স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে সরাসরি প্রশ্নে ঢুকছি, যে রাজ্যে কলকাতা চত্বরে যে বিক্ষিপ্তভাবে আন্দোলনগুলি ছড়িয়ে রয়েছে, কোন জায়গায় কোন বিষয়ের জন্য আন্দোলন চলছে? এখন স্কুল সার্ভিস কমিশনের সামনে যেটা, তার অর্ধেক চলে গেছে, এবারে অর্ধেক ওখানে বসে আছে। তারা যে আমরা যে অযোগ্য তার প্রমাণ দিন। আচ্ছা, কালীঘাটে আজ যারা গেছে, ওই অযোগ্য অনেকের, যে আমরা যে অযোগ্য তাহলে তার প্রমাণ দিন আপনি, মানে মুখ্যমন্ত্রীকে ধরেছে। অথচ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এদেরই বলা হয়েছে যে তোমাদেরকে 20,000 আর 25,000 টাকা দেওয়া হবে। এক অদ্ভুত ধরনের। এইবারে আরেক জায়গায় আছে প্রাইমারি টেট 2022-এর কেন রেজাল্ট হচ্ছে না, আর আছে আপার প্রাইমারি টেটে তাদের বিএড আছে, সব কিছু আছে, তবু তারা তাদের আগে নন ট্রেন্ডরা কেন চাকরি পেয়ে গেল, এটা একটা আছে। আর আছে যারা এসএলএসটি 2016 যারা বঞ্চিত, তারাও আছে। এইবারে ছুটখাট আরও কিছু আছে, কিন্তু মেন হচ্ছে কে এই করে যারা আজকের কালীঘাটে স্পেশালি গেছে, সবার নজরে এই দিকে, শুধু অনেকেই হয়তো জানেন না তাদেরকে। তারা কারা? যারা গিয়ে স্কুল সার্ভিস কমিশন 10,296 জন অযোগ্য বলে ঘোষণা করেছে, সেই তাদের একটা অংশ ওখানে গেছে, যারা বলছে যে আমাদের ওই 20,000 25,000 টাকা দরকার নেই, কারণ আমরা পরে পেনশন কি করে পাবো, পেনশন তো পাবো না, আর 20-25 বছর আমরা চাকরি করব, আপনি কদিন আমাদের এটা দেবেন? সেই জন্যেই তারা কালীঘাট অভিযানে গেছে। সুতরাং এই যা রাজ্যের যে অবস্থা, প্রাইমারি আপার প্রাইমারি সব কিছুতেই গোলযোগ হয়ে আছে। আবার কিছুদিন আগে দেখলেন যে হাইকোর্ট চত্বরে বিচারপতিদের সম্বন্ধে কুৎসা, বাজে কথা, এবং মানে আমাদের অভিজ্ঞ এবং হার্টে পেসমেকার বসানো আছেন বিকাশবাবুকেও হেনস্থা, শামীমকে হেনস্থা। এরা আবার কর্মশিক্ষা, শারীর শিক্ষা, এরা মানে সুপারনিউমারি পোস্টের জন্য এরা আটকে আছে। এই যে সারা এছাড়া আরও আবার আছে, মানে সারা পশ্চিমবঙ্গেও বিভিন্ন জেলায় আবার ছুটকে কিছু এরকম আন্দোলন করছে, কিন্তু স্পেশালি কলকাতায় কারা, এটা আমি বুঝিয়ে বললাম।
32,000 জনের যে শুনানি রয়েছিল সেইটি 7ই মেতে পিছিয়ে গেল। রাজ্যে আমরা আগেও দেখেছি এসএসসি ভবনের সামনে যারা চাকরিহারারা বসে রয়েছেন তাদেরও মামলার ক্ষেত্রে বারবার পিছিয়ে দিয়ে তারপরে যখন সুপ্রিম কোর্টে গেল হাইকোর্ট থেকে, তখন তাদের চাকরি বাতিল হয়ে গেল। এই যে বারবার পিছিয়ে দেওয়া, আইনজীবীরা নিজেরাই কি নিজেদের মধ্যে কিছু ঠিক করতে পারছেন, নাকি রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে কোনো রকম ভাবে এই যে গাইডলাইন যে নথিগুলি রয়েছে সেই নথিগুলি দেওয়া হচ্ছে না বলে বারবার পিছিয়ে যাচ্ছে? একেবারে ঠিক কথা। দেখুন, প্রাইমারির মূল বিষয়টা আমি যারা আপনাদের পাঠকদের উদ্দেশ্যে বলছি, দর্শকদের উদ্দেশ্যে বলছি, পাঠকরা দর্শকদের উদ্দেশ্যে জেনে নেওয়াই ভালো যে 2014 সালে যে প্রাইমারির পরীক্ষা হলো সেখানে 1,25,000 পাস করলো, টেট পাস করলো। তাদের মধ্যে ইন্টারভিউ সব কিছু হয়ে তাদের 42,949 জন চাকরি পেল, হলো 42,949 জন। এইবারে এই যে 32,000 এরা কিন্তু ডিএলএড এদের নেই, বাদবাকি এই কজনের ডিএলএড ছিল, তাই তাদেরকে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাড় দিয়েছে। এবারে এদের কি না, ওখানে 10 নম্বরের পার্সোনালিটি টেস্ট, যেখানে 5 নম্বর আছে ইন্টারভিউ, মানে তোমার বাড়ি কোথায়, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি, আর 5 নম্বর আছে অ্যাপটিটিউড টেস্ট। একটা শিক্ষক শিক্ষিকা হতে গেলে তার অ্যাপটিটিউড টেস্ট মাস্ট, অর্থাৎ লিখিত পরীক্ষায় তোমার জ্ঞানের আধার জানা হয়ে গেছে। এবারে তুমি শ্রেণীকক্ষে শিশুর মননে এবং এর সমাজের কাছে কতটা গ্রহণযোগ্য তার উপরে অহরহ প্রশ্ন হবে, এবং তোমার যে ডেমনস্ট্রেশন, তুমি কেরাম পড়াতে পারো, তোমার তো জ্ঞানের আধার জানা হয়ে গেছে, তাই তো তুমি রিটেনে পাস করেছো, কিন্তু তুমি কতটা বোর্ড ওয়ার্ক করাতে পারো সেটা তো একটা বড় জিনিস একটা শিক্ষকের। এটাকে বলে অ্যাপটিটিউড টেস্ট। এই অ্যাপটিটিউড টেস্টটা করানো হয়নি, মানে ইন্টারভিউ হয়নি, এবং কোর্ট ডেকেছিল যারা যারা ইন্টারভিউ ছিল তাদেরকে জিজ্ঞেস করে, তারা বলে অ্যাপটিটিউড টেস্ট করানো হয়নি। সুতরাং এই 30,000 এই জনকে এদের বাতিল করা হলো এই জন্যে, এবং যারা যেহেতু ট্রেন ছিল তাদের এই জন্য অ্যাপটিটিউডের দরকার নেই, তারা তো অলরেডি বিভিন্ন স্কুলে গিয়ে ওইটা পড়িয়েছে। তার ফলে এই 32,000 এই অবস্থায় আছে। এইবারে যেটা আপনি বললেন খুব মারাত্মক কথা, গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বারবারই বলল যে আপনি ওএমআর শিট আছে না, বলে ওএমআর শিট নেই। আপনারা তো জানেন ওএমআর শিট এখান থেকে মানিকতলা একজনকে বিক্রি করেছিল, সেটা উড়িষ্যায় চলে গেছে, ঠোঁয়া আকারে বার হয়েছিল আর কি, সিবিআই সেখান থেকে নিয়ে চলে এসছে, মানে ঠোঁয়াগুলো নিয়ে এসছে আর কি। এটা একটা ওএমআর শিট নেই। 2 নম্বর হলো যে আদৌ অ্যাডমিট কার্ড তার নেই, এরকম অনেক, সে কিন্তু চাকরি করছে। কিভাবে এটা জানা গেল? প্রথমে একজন দেখলো ও তো ওই দিন পরীক্ষায় দিতে যায়নি, ও তো বেড়াতে গেছিল, তখনই সে তারপরে বললো আমি চাকরি পেয়েছি। কোন স্কুল? সেই স্কুলে চিঠি পাঠালো, আরটিআই করলো, সে বললো হ্যাঁ, হেডমাস্টার বললেন হ্যাঁ ও এই তারিখ থেকে স্কুলে জয়েন দিয়েছে। আবার ওই নামেই আমাদের প্রাইমারি বোর্ডকে জানিয়ে বললো যে এই নামে কেউ কি পরীক্ষা দিয়েছে? না, কেউ পরীক্ষা দেয়নি, অথচ সে চাকরি পেয়েছে। এই যে পুরোপুরিভাবে ফাঁদে পড়ে গেছে, এরকম প্রচুর আছে। এই সব দেখে মাননীয় বিচারপতি, এবং এটা 12 রকমের, স্কুল সার্ভিসে 17 রকমের, আর এখানে 12 রকমের এরকম দুর্নীতি ধরা পড়েছে, আর তার উপরে ভিত্তি করে উনি সেটাকে ক্যান্সেল করে দিয়েছিলেন এবং বলেছে তোমরা স্কুলে যাবে কিন্তু 3 মাসের মধ্যে নিয়োগ করতে হবে। তারপরে সুপ্রিম কোর্ট গেল, ডিভিশন বেঞ্চ একটু স্টে দিল, তারপরে এরা সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্টে গিয়ে আবার বলছে আছে মানে ওএমআর শিট আছে, আবার ওখান থেকে এখানে চলে আসলো। অন্য একজন বিচারপতি, তিনি এই যে সৌমেন সেন, তিনি বললেন আমি এটা শুনবো না। এখন এনার কাছে এসছে, ইনি আজকের হয়েছে ঘটনা, উনি কিন্তু প্র্যাকটিক্যালি শুনতেন, কিন্তু এত চেল্লামেল্লি শুরু করেছে, তারপরে বললেন আগামী 7 তারিখের মধ্যে সব কাগজপত্র আমার জমা দিতে হবে, এবং প্রত্যেকটা মানে যারা বাদী বিবাদী যতজন আছে প্রত্যেকের 4-5 জন করে আছে, কেউ অত চেল্লাতে পারবে না, একজন করে বলবে। এবং প্রথমে কে বলবে? প্রথমে বলবে আমাদের প্রাইমারি শিক্ষা বোর্ড পর্ষদ, প্রথমেই বলবে যে তাদের কি কথা, তারপরে শামীম আছে, এরা আছে, এরা বলবে, তারপরে যারা কেস করেছে তারপর রাজ্য সরকার আছে ইত্যাদি এই বলবে। কিন্তু
রাজ্য যেমন স্কুল সার্ভিস কমিশনে দেখেছি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। পশ্চিমবঙ্গ সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিসের কোনো মিলে আজকেরও তাই দেখা গেল যে মধ্যশিক্ষা প্রাইমারি শিক্ষা পর্ষদের সঙ্গে রাজ্য সরকারের কোনো মিল নেই। রাজ্য সরকার বলছে হ্যাঁ সবই কিছু আছে, মধ্যশিক্ষা পর্ষদ প্রাইমারি শিক্ষা পর্ষদ পরিষ্কার বলেছে আমার কাছে 2022 সাল থেকে আছে, 2014, 2016 আমার কাছে কিচ্ছু নেই। সুতরাং এখন এই পর্যায়ে আছে। এখন দেখুন চাকরি যাক সেটা কেউ চায় না, যাদের সত্যি সত্যি চাকরি পেয়েছে, পরিশ্রম করেছে, তাদের চাকরি থাক, সবাই চায়। কিন্তু এর ভিতরে এত চাকরির অযোগ্যরা তো যোগ্যদের হটিয়ে সেখানে চলে এসেছে, তাহলে এর তো বিচার হওয়া উচিত, অবশ্যই বিচার হওয়া উচিত। কিন্তু এরা তো সেই চাল কাঁকড় আলাদা করতে পারছে না। আমি দেখুন আমার কাছে এরকম এক বস্তা চাল আর কাঁকড় দিন তো দেখি, আমার সময় লাগবে, 1 মাস লাগবে। চাল আর কাঁকড় একসঙ্গে আপনি আমাকে দিয়েছেন, তা আমি তো একটা একটা করে বাছাই করতে পারবো। তাহলে চাল কাঁকড় বাছাই করতে পারছেন না কেন? মানে বাছাই করলে শেষ পর্যন্ত কতজন থাকবে তার ঠিক নেই, সেই জন্যেই। সুতরাং এখানে স্কুল সার্ভিস কমিশনে তবু কিছু ছিল, এদের কাছে কিচ্ছু নেই, মানে ওএমআর শিটের কিচ্ছু নাই। মানিক ভট্টাচার্য তখন সিবিআই বলেছিল সে হাতুড়ি মেরে সব কিছুতে নষ্ট করে দিয়েছে, কিচ্ছু নাই, কোনো কিছু তথ্য নাই। ইভেন মানে 3 নম্বর যেটা 10-12 রকমের দুর্নীতির মধ্যে 3 নম্বরটা আরও মারাত্মক। সেখানে কি আমার একাডেমিক মোট 50 নম্বরের, হ্যাঁ আমার একাডেমিক, তারপরে আমি রিটেনে কত পেয়েছি, টেটে, ইন্টারভিউয়ে, এই যে ভাগ করে দেবে তো কিচ্ছু দেয়নি, বারবার চেয়ে পাঠিয়েছে দিন। আর আসল তথ্য তো কিছুই নাই, তো কি দেবে? তাহলে আপনি বুঝুন কেসটা কোথায় যেতে চলেছে। বিভ্রাট করা মানে কি যে এই করে যদি সবগুলোতে দেখুন সব সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে, আর সুপ্রিম কোর্ট হেরে যাচ্ছে, একইভাবে হেরে যাচ্ছে। জানে তো আমরা হারবো, কিন্তু কতটা টেনে যাতে আমরা বিধানসভা পর্যন্ত নিয়ে যেতে পারি। একবার জিতে গেলে ব্যাস এখন এমন থাকবো। স্যার, আপনি বিধানসভা প্রসঙ্গ যখন টানলেন, আমি একটা প্রশ্ন রাখতে চাইছি আপনার কাছে। কর্মজীবনে আপনি বাম আমলও দেখেছেন, তৃণমূলের শিক্ষা সেলেও একজন সদস্য ছিলেন, সেখান থেকে আজকে বেরিয়ে এসেছেন, তার কাহিনীও আমরা শুনেছি। 26শে বিধানসভা ভোট রয়েছে, তার আগে আমরা দেখতে পাচ্ছি বিজেপির হাতে, যে প্রধান বিরোধী দল এই রাজ্যে, তার হাতে অনেক কিছু ইস্যু রয়েছে। মুর্শিদাবাদ মালদহে যেমন হিন্দু মুসলিমের একটা বিবাদ রয়েছে, কাশ্মীর প্রসঙ্গ তারা টেনে নিয়ে এসছে, যেখানে হিন্দু বেছে নিধন করা হয়েছে। অপরদিকে এই যে চাকরি হারিয়ে ফেললো 26,000 জন, সেই ইস্যুও রয়েছে। আমরা এসএসসি ভবনের সামনে দেখেছি বিজেপির একাধিক নেতৃত্ব, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও ছুটে গিয়েছেন। কোথাও গিয়ে কি বিজেপি 26-এর ভোটের আগে শাসককে টেক্কা দিতে গিয়ে এই 26,000 জনকে পিছিয়ে ফেলে হিন্দু মুসলিমের যে বিবাদ রয়েছে সেই বিবাদকে ধরে নেবে ভোটে জেতার জন্য? কি মনে হয়? দেখুন, যে বিজেপি পরিষ্কার বুঝে গেছে যে এই যে 26,000 নিয়ে আমরা কিছু করতে পারবো না, কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যেটা ওখানে বিচারপতি হিসাবে তাকে প্রাক্তন বিচারপতি হিসেবে সম্মান করি, তিনি নিজেই ক্যান্সেল করেছিলেন। সুপ্রিম কোর্ট নিজেই বলছে আমি চাল কাঁকড় আলাদা করতে পারিনি। উনি কিভাবে এসে বলেন যে আমি মুখ্যমন্ত্রীকে সাহায্য করব, আমি বাছাই করব? একবারে গালগপ্প ছাড়া আর কিছু নয়। সুপ্রিম কোর্টের উপরে আপনি উঠলেন। সুতরাং এই যে মানে এই খেলাটা কেউ ধরতে মানে কেউ এটাকে তার ভোটের কাজে ব্যবহার করতে পারলো না। সিপিএমও পারলো না এবং আমাদের বিজেপিও পারলো না। এখানে তৃণমূলের মতো আছে, কারণ অযোগ্যরা এখন মাঠে নেমে গেছে যে আমরা যে যোগ্য তার প্রমাণ দিন। সুতরাং যোগ্য এই করতে করতে দেখা যাচ্ছে একটা অন্য রকমের একটা খেলা চলে গেল, কেউ আর কারোর কথা শুনছে না। এটা হলো। এবং এইটা যখন হচ্ছে না, তখন দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদে যে ঘটনা, সে দেখুন টিভি চ্যানেল মারফত আমরা যেটা দেখছি, সেই দেখা অনুযায়ী আমরা বলছি এই চ্যানেল এক দেখাচ্ছে, ওই চ্যানেল এক দেখাচ্ছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যে সুতরাং সেখানে আমার কথা, হিন্দু কি মুসলিম আমি দেখব না, বাঙালিরা ঘরছাড়া হলো কেন? আপনার রাজ্যে আপনি আমাদের অভিভাবিকা, প্রশাসনিক প্রধান, আপনার রাজ্যে ঘরছাড়া হবে কেন? আমি শিক্ষক হিসাবে হিন্দু মুসলিম বাচ্ছি না। সেখানে আবার যারা কেউ দুজন হিন্দু ভাই বলতে হয়, বাপ বেটা তাদেরকে মারা হলো, কাটা হলো, এটা কেন হবে?
এটা কেন হবে? এবং যে করলো সে মনে করে যে আমি খুব ভালো করি, যার কথায় করেছি তার কিন্তু জেল, সে কিন্তু একটা ফেরিওয়ালা, তার হচ্ছে জেল, তাহলে তার ছেলে মেয়ে বউ কী খাবে? এখন ওখানে তারা রাজনীতিবিদদের আর পাত্তাই দিচ্ছে না, একদম পাত্তাই দিচ্ছে না। তারা গ্রামে গ্রামে একটা শান্তি কমিটি করেছে, জানেন তো? ওখানে আমার প্রচুর স্টুডেন্ট আছে, তারা আসে এসে বলছে যে আমরা আর রাজনীতির মধ্যে থাকবো না, ওদের জন্য আমাদের এই হলো। বিভিন্ন রাজনৈতিক দলের কথা বলছে, তাহলে আমরা শান্তি কমিটি করেছি, আমাদের পাড়ায় আর কেউ কিছু হবে না। যে মন্দিরের কাছে গেলে সেখানে অনেক ভালো 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 হিন্দু লোক, মুসলিম লোক সেখানে দাঁড়িয়ে থাকবে, মন্দির ভাঙতে দেবো না মুসলমানদের। আর মসজিদের কাছে গেলে সেখানে বলেছে ভালো ভালো হচ্ছে যারা মুসলিম হিন্দু লোক তারা সেখানে দাঁড়িয়ে থাকবে, বা মুসলিম লোক সেখানে দাঁড়িয়ে থাকবে। এইটা আমরা চেয়েছিলাম। এবং পশ্চিমবঙ্গে রাজনীতিবিদরা কিছুটাই কোনো ভোটের জন্য কোনো মওকা করতে পারছে না। এবং সত্যি বলতে কি, যা এই যেটা চলছে সেটাতে দেখা যাচ্ছে, দেখুন একটা খুব খারাপ লাগে, এই যে নদিয়ায় যে সোলজার মারা গেলেন, সোলজারের আবার জাত কি বলুন, হিন্দু মুসলিম কি, তাই না? হ্যাঁ, শুনুন, তার কাছেই কিন্তু একটা রাজনৈতিক পক্ষ গেল না কেন? এতে বিজেপির প্রতি যে মুসলিম মানুষদের যে একটা ভোট দেওয়ার প্রবণতা এসে গেছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এবারে তৃণমূল কি করছে, যে দুর্নীতি করব, তোরাদের চাকরি গেছে কিন্তু আমি তো ওই দান ধ্যানে আমরা তো এগিয়ে থাকবো। এবং প্রান্তিক মানুষরাও তো এটা চায়। যেমন ধরুন, আমি প্রশ্ন করেছিলাম যে যারা আজকের এই চাকরি চলে গেল 26,000 আর এই 32,000 যাদের অবস্থা খুব খারাপ, আচ্ছা এরা বলুক দেখি, এদের মা বাবা কাকা কাকিমা মাসি মেসোরা এই 1000 আর 500 টাকা নেবে না? বলুক দেখি, পারবে? পারবে না। তাহলে তাদের ভোট কিন্তু তৃণমূল সরকার পাবে, একেবারে পাবে। সুতরাং যে এই যে অবস্থা হয়েছে, এতে কিন্তু বিজেপি সত্যি সত্যি পিছিয়ে গেছে। যেটা মৌকা ছিল সেই মৌকাটা কিন্তু বিজেপি ধরতেই পারেনি। এবং সিপিএমকে মানে সে কি বলো, তিনি কিছুই করতে পারছে না। কারণ তবে এটা ঠিক, দেখুন এরা কি করে শিক্ষক শিক্ষিকা হবে বলুন তো? কর্মশিক্ষা শারীরশিক্ষা বলছি, একজন পেসমেকার বসানো আছে ভদ্রলোক, তাকে আক্রমণ করা কেন? তার মানে কি বুঝতে পেরেছে যে আমরা হেরে যাব? অর্থাৎ এরা বাহুবলী হয়ে হতে চাচ্ছে, তৃণমূলের কারোর মদতে কোর্টে জানে লড়তে পারবে না। সুতরাং এটা তো শিক্ষকোচিত মনোভাব নয়। আর দ্বিতীয় হচ্ছে শিক্ষকোচিত মনোভাব, এই 26,000 যারা সেখানে সিপিএমের যে নেত্রী গেলেন তাকে গো ব্যাক কেন? আপনারা তো শিক্ষক শিক্ষিকা, আপনাদের কাছে তো হিন্দু মুসলিম খ্রিস্টান সিপিএম কংগ্রেস সবার ছেলে মেয়ে আসবে, তাহলে মীনাক্ষী গেলেন, মীনাক্ষীকে গো ব্যাক কেন? আচ্ছা স্যার, একটা প্রশ্ন রাখছি, এই যে কোর্ট চত্বরে দুজন আইনজীবী, অভিজ্ঞ আইনজীবীর ওপরে এইভাবে যে আক্রমণ করা কিংবা মীনাক্ষী মুখোপাধ্যায়কে দেখে গো ব্যাক স্লোগান করা, কোথাও গিয়ে কোনো রাজনৈতিক দল রয়েছে এই ষড়যন্ত্র লেলিয়ে দেওয়া শিক্ষকদেরকে? একেবারে খুব দারুণ প্রশ্ন করেছেন। এই যে 26,000 যাদের চাকরি, 25,752 জন যাদের চাকরি গেছে, তারা ইউনাইটেড নয়। তারা যদি ইউনাইটেড হতো তাহলে কিন্তু মমতা ব্যানার্জির অবস্থা খুব খারাপ হয়ে যেত। এই যে প্ল্যান করে তাদেরকে ভাগাভাগি করে দেওয়া হয়েছে এবং অগ্রাধিকার দেওয়া হয়েছে যারা মানে একেবারে দুর্নীতি উপায়ে গ্রস্ত হয়ে চাকরি পেয়েছে তাদের। এবং তাদের লিডার আবার কে জানেন তো? অঙ্কিতা অধিকারী, যাকে হাইকোর্ট বলল চাকরি নেই, সুপ্রিম কোর্ট তার কথাই শোনেনি, সেখানে গিয়ে তার নাম, তার স্কুলে জানেন তো তার নাম কি করে হয়? মানে অদ্ভুত ব্যাপার। জাদু, বহু জাদু দেখেছি, এ কী ধরনের জাদু আমি দেখিনি। এটা পশ্চিমবঙ্গের পিসি সরকারের জাদু শুনেছি, এ পশ্চিমবঙ্গ সরকারের পিপি সরকারের জাদু, অদ্ভুত ব্যাপার। আবার সেই তাকে যে সরিয়ে দিয়ে মানে অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়ে যার চাকরি, তারও চাকরি চলে গেছে, আবার তারও নাম গেছে, তারও নাম মানে যোগ্যদের লিস্টে আছে। এবারে স্কুলের ম্যাডাম বর্দি, তিনি বলছেন কি করব, কিছু তো বুঝে উঠতে পারছি না। তাহলে দেখুন কতটা গাফিলতিপূর্ণ কাজ করছে এই সরকার। এদের বলেছে তোমরা অযোগ্যদের নামটা লিস্ট করে দাও, ব্যাস মিটে গেল, যে টাকা ফেরত দে সবাই। আর ওদেরকে ধরে এফআইআর করে বল কে কে টাকা নিয়েছে, পরিষ্কার হয়ে গেল। তাহলে ও গেছে এ টাকা নিয়েছে, তাহলে তাদের হচ্ছে জেল জরিমানা করে, সে সাহস নেই তো। কারণ এটা হলে ক্যাবিনেটের বহুজনের কোমরে দড়ি পড়বে, তারা তো নাম বলে দেবে। সেই জন্যে
যোগ্যদের লিস্ট দিচ্ছে, অযোগ্যদের লিস্ট দিচ্ছে না। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অযোগ্যদের তাদের হচ্ছে কি টাকা ফেরত নাও, তাদের লিস্ট দাও। তাদের লিস্ট দেওয়ার ক্ষমতা নেই, মানে যোগ্যদের থেকে অযোগ্যদের বেশি ভয়, মানে এই সরকারের আর কি। তাহলে অযোগ্যরা তো ছেড়ে কথা বলবে না, ঘর বাড়ি সব কিছু তো পুড়িয়ে ছেড়ে দেবে, যে আমার চাকরি চলে গেছে যখন আমি আর কাউকে মানবো না। ওই যারা বলছে না মেরে মারবো, সেইটা দেখেই বলল ঠিক আছে তোমাদের পয়সা দিতে হবে না, তোমাদের চাকরি দেখে থাকবে। এটা তো সংবিধান বিরোধী কথা, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। আচ্ছা, এই যে ভাতা দেওয়ার প্রসঙ্গ, সিভিক ভলেন্টিয়ারকে ভাতা দেওয়া, কন্যাশ্রীর ভাতা, তারপরে যুবশ্রীর ভাতা, আবার দেখা যাচ্ছে শিক্ষকদেরকে তুষ্ট করার জন্য তাদেরকেও ভাতা দেওয়া হচ্ছে, কোথাও কি মুখ বন্ধ করে দেওয়ার জন্য টিপস? মানে অনেক বাঙালি আছে তারা তো হাত পাতলে হচ্ছে কি যে খুব ভালো, হাত পাতলে বা ঘরে বসে আছি তাহলে আমাকে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। যেটা কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে যা আছে পশ্চিমবঙ্গে তো এরকম ছিল না, কোনো দিনই এরকম ছিল না। মানে অনেক ছেলে আপনাদের মতো যারা চাকরির পরীক্ষা দিত, পড়াশোনা করতো MA BEd, তারা কি করতো টিউশনি পড়িয়ে ইনকাম করে নিত। সেই টিউশনিটা নেই তো, তার কারণ হচ্ছে কি পাস ফেল পত্তা তুলে দিচ্ছে, সাদা খাতা জমা দিলেও সে পাস, আবার পুরো লিখলে সেও পাস। তার ফলে গ্রামীণ অর্থনীতিটা নষ্ট হয়ে গেছে, তারা করবেটা কি? তার ফলে এটাই নিচ্ছে, এবং এটা খুব লজ্জা। যাকগে যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে তাতে অনেক মানুষের উপকার হচ্ছে, ঠিক আছে, কিন্তু খুব লজ্জা যারা এখনও 30-35 বছর চাকরি করবে, ফুল পেনশন পাবে, তাদেরকে একটা ললিপপ দিয়ে দিল, তোমাদের 20,000 আর 25,000, আর এরা প্রতিবাদ করলো না, যে কি এরা ভাগ হয়ে গেছে বললাম না, এর টাকা বাড়ানোর জন্য প্রতিবাদ করেছেন অনেকে। এটা লজ্জা, একেবারে লজ্জা, একেবারে লজ্জা। 20 থেকে 25 করার জন্য অনেকেই লড়াই করেছে। এটা একেবারে লজ্জা যে আমরা সরকারি চাকরিতে নেই এবং আমরা স্ট্যাম্প দুর্নীতিগ্রস্ত। তাহলে সেই অবস্থায় তারা মুখটা দেখাচ্ছে কি করে? এইটাই এই পশ্চিমবঙ্গ বলে এটা সম্ভব, পশ্চিমবঙ্গ বলে এটা সম্ভব যে চোর বুকের জামা খুলে পুলিশের সামনে ঘুরে বেড়াবে আর কি, হ্যাঁ, পুলিশ কিছু করতে পারবে না। ঠিক এরাই অযোগ্য, তারাই মিছিল বার করেছে তোমরা আমার মুখটা দেখে নাও, আমরা কিন্তু অযোগ্য, কিন্তু চিফ মিনিস্টার বলে দিয়েছে তোমাদের চাকরি যাবে না, আমি আছি, তাই তো হলো। এবারে এদের গ্রুপ সিডিতেই করেছে, দেখবেন প্রাইমারিতে যাক চাকরি না যাক, আমি তো চাই ভালোদের, যদি আবার ওরকম হয়ে যায় অযোগ্যগুলোর ফের একই কথা বলবে। এবারে আমার একটি প্রশ্ন, এই টাকাটা তো মাননীয় মুখ্যমন্ত্রী নিজের গাঁটিতে দিচ্ছে না, তাহলে আমার আপনার কষ্টের টাকা ট্যাক্স থেকে তো দিচ্ছে, কেন এই টাকাটা কল্যাণমূলক কাজে ব্যবহার করা যায় না? আর এত দেরি করছে কেন বিজ্ঞাপন দিতে? কেন প্রাইমারি নিয়ে খোলসা করছে না কেন? তাদের বয়স চলে যাচ্ছে, প্রাইমারি নিয়ে একটা খোলসা করে দিক, চোখে যে তোমার এই দিনে হবে। বামফ্রন্টের সময় তো আমি পুরোপুরিভাবে জড়িত ছিলাম, মানে স্কুল সার্ভিস কমিশনের সব কিছু হাতে কলমে দেখতাম, জানতাম। সেখানে তারা বলে দিত এই পূর্ব মেদিনীপুরে বন্যা হয়েছে, তাহলে এই ইস্টার্ন জোনের পরীক্ষাটা পরে হবে, সব জোনের পরীক্ষা হয়ে গেল, তারপরে সান্ত্বনা দিল আপনারা চিন্তা করবেন না, আপনাদের পরীক্ষা হলে তবে একসঙ্গে রেজাল্ট বার হবে। আচ্ছা স্যার, তৃণমূল কংগ্রেসের অনেকেই দাবি করেন যে বাম আমলে চিরকোটের দ্বারা চাকরি মানে পেয়েছেন অনেকে। আপনি তো বাম আমলও দেখেছেন, আবার তৃণমূলের শিক্ষাশালেও ছিলেন, সত্যি কি চিরকোটের দিয়ে চাকরি হতো? দেখুন, আমি যতদিন দেখেছি আমার কোনোদিন চোখে পড়েনি, মানে 2002-03 থেকে তো কন্টিনিউ ছিলাম, আমার কোনোদিন চোখেই পড়েনি। এই যে অভিযোগ আনছে বারবার তৃণমূল, দেখুন এটা কোন সময় হচ্ছে অন্তত পক্ষে আমি এটা পরিষ্কার করে বলতে পারবো যে আমরা যেভাবে চাকরি পেয়েছি আর কি, মানে 1997-এর আগে যারা পেয়েছে আর কি, তাদের স্কুলে একটু ডোনেশন দিতে হতো, হ্যাঁ, স্কুলে একটা ডোনেশন দিয়ে স্কুলে চাকরি করেছি, স্কুলে ডোনেশন দিতে পারলো না দিতে পারলো, কিন্তু তখনই কিছু কিছু রেফারেন্স ছিল যে একে একটু দেখো না, এটা তো যে কেউর ক্ষেত্রে করতে পারে, একে একটু দেখো না। কিন্তু কোনোদিনই নয় এত টাকা দিলে তবে একে দেখবে, সেরকম কোনোদিনই হয়। দুর্নীতি ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসের আমলে দুর্নীতিটা বেড়েছে আরো। মানে ঘরে ঘরে যেমন দুর্নীতি পৌঁছে দিয়েছে না, আগে সিপিএমের সময় ঘরে ঘরে হচ্ছে ঝগড়া হতো, বাবা কংগ্রেস আর ছেলে হচ্ছে সিপিএম, হ্যাঁ, এই যে ঝগড়া, আর বোম হচ্ছে সুসি, এই যে ঝগড়া হতো, এটা বেশ দেখতে ভালো লাগতো, কিন্তু মিটে যেত। আর এরা হচ্ছে ঘরে ঘরে দুর্নীতিটা প্রবেশ করিয়ে দিয়েছে আর কি। তার ফলে
মানে কে যে চাল আর কে যে কাঁকর, কে যে সৎ আর কে যে অসৎ আর বোঝাই যাচ্ছে না। তার ফলে এই নতুন প্রজন্ম তারা ভয় পাচ্ছে যে ফের যে চাকরির পরীক্ষাটা হবে সেটা কি ঠিকভাবে হবে। খুব স্বাভাবিক প্রশ্ন আসে, কারণ আপনারা যে সঠিকভাবে পরীক্ষা নেবেন সৎ উপায়ে শ্রেষ্ঠ উপায়ে সেটা বলছেন না কেন? এখনও তো এই দেখুন প্রাইমারিতে পরিষ্কার করে বলতে তো পারে, হ্যাঁ হুজুর আগে যে ছিল সে এটা করেছে, ব্যাস পরিষ্কার। তার যা জেল সে এখন জামিনে আছে, তার জেল হোক যাই হোক আপনি যা অর্ডার দেবেন দেবেন। এই যে সততাটা নেই, এই যে সৎসাহসটা নেই, সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলবো না, সত্য আর মিথ্যার সঙ্গে মিশিয়ে দিচ্ছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।